Welcome, dear learners. How are you? Hope you are fine by the grace of Almighty. I am Shubhashish Das, back again with another class, and today our subject is English second paper, and topic is completing sentences. I have taken two classes on completing sentences, and today I will discuss completing sentences exercise. So let's start. Exercise 1. A. Rangamati is very busy, but don't worry if I find any good hotel. So এরপরে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটাই আমাদেরকে লিখতে হবে। প্রথম অংশটুকু আমাদের লেখার দরকার নেই। আমরা এই সেন্টেন্সটি যদি দেখি, দেখতে পাচ্ছি এটাতে ইফ আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। এখানে আরেকটি ক্লজ লিখতে আমাদেরকে বলা হচ্ছে। তার মানে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হচ্ছে। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। আমরা দেখছি এখানে ইফ আছে, ইফের সাথে সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উইল, শ্যাল, ক্যান, মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল, I will contact you immediately. তাইলে এখানে আমরা I will contact you immediately লিখলাম। অর্থাৎ আমি যদি কোনো ভালো হোটেল খুঁজে পাই তাহলে সাথে সাথে তোমার সাথে যোগাযোগ করব। তাহলে এখানে আমরা I এর সাথে will বা shall লিখলাম। আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখলাম I''ll. Next, question number B. I couldn't understand the chemistry lesson today. I would understand the lecture better if the teacher. আমি আজকের রসায়ন পাঠটি ভালো করে বুঝতে পারি নাই। I would understand the lecture better. আমি এই লেকচারটি আরো ভালো বুঝতে পারতাম if the teacher. তাহলে এখানে এটাও ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ইফ যুক্ত অংশটি পরে দেয়া আছে, আর এখানে অন্য অংশে ভার্বের সাথে উড দেয়া আছে। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হবে। আমরা নিয়মটা দেখে নেই। আমরা ইফ যুক্ত অংশটুকু পরে লিখেছি। যদি সাবজেক্টের সাথে উড, কুড, মাইট কোনোটা থাকে তাহলে ইফ যুক্ত অংশে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি? I would understand the lecture better if the teacher explained the point with more examples. তাহলে আমরা এখানে explain ভার্বটি past tense এ লিখেছি, past ফর্মে লিখেছি। যদি টিচার আমি লেকচারটি ভালো বুঝতে পারতাম যদি টিচার আরো উদাহরণ দিয়ে এটা বুঝাতেন, আরো উইথ মোর এক্সাম্পলস, এই পয়েন্টগুলো যদি আরো উদাহরণ দিয়ে বুঝাতেন তাহলে আমি এটা ভালো বুঝতে পারতাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি। মাই কাজিন মহুয়া ইজ গোয়িং টু কক্সেস বাজার অন ভ্যাকেশন। আমার কাজিন, আমার চাচাতো বোন মহুয়া কক্সবাজার যাচ্ছে ছুটিতে। ইফ আই ওয়ার শি, আমি যদি সে হতাম, তাহলে এটাও কন্ডিশনাল সেন্টেন্স। এটা কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ আছে। ইফ যদি থাকে, ইফের সাথে যে ক্লজটি আছে, ভার্বটি আছে পাস্ট টেন্সে আর পাস্ট ফর্মে আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল বসবে। সেকেন্ড কন্ডিশনালের ইফ যুক্ত অংশ শুরুতে আছে, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে এখানে। তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ইফ আই ওয়ার শি, আই উড গো টু শ্রীমঙ্গল। তাইলে এখানে আমরা সেকেন্ড কন্ডিশনালে আমরা সাবজেক্টের পরে কি লিখলাম? ভার্বের পূর্বে উড লিখলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। অর্থাৎ আমি যদি সে হতাম তাহলে আমি শ্রীমঙ্গল যেতাম। ওকে, কোয়েশ্চেন নং ডি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের খারাপতম শিকার গুলোর মধ্যে একটি। দ্য ক্লাইমেট is getting hotter because of, এখানে because of রয়েছে। আমরা দেখব because of থাকলে কি বসে। because of যদি থাকে তারপরে নাউন ফ্রেজ বসতে পারে, ভার্বের সাথে আইএনজি বসতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্লজ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে কি লিখছি? the climate is getting hotter because of the greenhouse effect. গ্রিনহাউস ইফেক্টের কারণে ক্লাইমেট পরিবর্তন হচ্ছে।
অর্থাৎ জলবায়ু দিন দিন আরো বেশি উষ্ণতর হচ্ছে, গেটিং হটার, উষ্ণতর হচ্ছে। নাম্বার ই, whenever I go out for work I know many people don't like this। তাহলে এখানে গ্যাপটা আছে এই জায়গায়। তাহলে যখনই, whenever মানে যখনই আমি হাঁটতে যাই, whenever মানে যখনই, whenever I go out for a walk, তাহলে যখনই আমি হাঁটতে যাই আমি কিছু একটা করি, কি করি এখানে একটা ক্লজ লিখতে হবে। এখন whenever, when, as, since, and, or, but যদি থাকে এইসব ক্ষেত্রে বোথ ক্লজেস সেম টেন্স, অর্থাৎ উভয় ক্লজ একই টেন্সের হয়। এখানে গোটা প্রেজেন্টে আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, এই ক্ষেত্রে আমরা এই ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। তাহলে আমরা কি লিখছি, whenever I go out for a walk I take my umbrella with me, আমার সাথে আমি ছাতাটা নিয়ে যাই। তাহলে ছাতাটা বর্ষাকালে বিশেষ করে দরকার, কিন্তু আমি যখনই বেরোই তখনই আমি ছাতা নিয়ে বাইরে যাই, হাঁটতে যাই। ওকে, তাহলে এখানে গোটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। ওকে, নেক্সট, I shall stay here until I don't want to take any rest। I shall stay here until, আমি এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত না I don't want to take any rest, আমি কোনো বিশ্রাম নিতে চাই না। তাহলে আনটিল থাকলে কি বসবে, আনটিলের প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে আমরা যে ক্লজটি লিখবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, I shall stay here until you come back। তাহলে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব, কামটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। F, the shoes were so expensive that dash I didn't have sufficient money। তাহলে the shoes were so expensive that, এখানে যে নিয়মটা প্রযোজ্য হবে সেটা হলো so that থাকলে কি বসবে আমরা সেটা দেখব। আমরা দেখছি so that যদি থাকে তাহলে সাবজেক্ট বসবে, তারপরে এখানে ক্যান, কুড, মে, মাইট যে কোনো একটা টেন্স অনুযায়ী বসবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান অথবা মে বসবে, পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট বসবে। এই ক্ষেত্রে পারা অর্থে ক্যান বসবে, সম্ভাবনা অর্থে মে বসবে। একই কথা এখানে পারা অর্থে কুড বসবে, সম্ভাবনা অর্থে মাইট বসবে। তারপরে নট এবং সর্বশেষ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য শুজ ওয়ার সো এক্সপেন্সিভ দ্যাট, তো এখানে অয়ার এটা পাস্ট টেন্সে আছে, অয়ারটা পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা এখানে কুড লিখব। সাবজেক্ট লিখলাম আই কুডন্ট বাই দ্যাম। তাহলে কি হলো, দ্য শুজ ওয়ার সো এক্সপেন্সিভ, এই জুতোগুলো এতই দামি ছিল যে আই কুডন্ট বাই দ্যাম, আমি এগুলো কিনতে পারিনি। তাহলে এখানে যেহেতু পারি নাই অর্থে কুড বসেছে, পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে ওয়ার পাস্ট টেন্স, এরপরে নিয়ম অনুযায়ী নট বসেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। ওকে, দেন নাম্বার এইচ, হার ভয়েস ওয়াজ টু লো ফর দ্য পিপল at the back to dash the organizer should have arranged sound system। তার ভয়েস এতই নিচু ছিল পিছনে বসা লোকদের কি করার জন্য, দ্য অর্গানাইজার শুড হ্যাভ অ্যারেঞ্জ সাউন্ড সিস্টেম, তো নিশ্চয়ই শোনার জন্য। কিন্তু আমরা এখানে নিয়মটা পাচ্ছি ইনফিনিটিভ টু থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভি1 বসবে, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এখানে জাস্ট আমরা একটা শোনা ইংরেজি হিয়ার আমরা সেটা লিখলেই চলবে, হার ভয়েস ওয়াজ টু লো ফর দ্য পিপল অ্যাট দ্য ব্যাক টু হিয়ার। তাহলে আমরা এইখান থেকে কি শিখলাম, যদি ইনফিনিটিভ টু থাকে তাহলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। লন্ডন ওয়াজ এ নিউ সিটি ফর আস, উই হায়ার্ড এ বাস সো দ্যাট। আচ্ছা, তাহলে লন্ডন ছিল খুবই একটি ব্যস্ত শহর, উই হায়ার্ড এ বাস, আমরা একটি বাস হায়ার করেছি সো দ্যাট। এখানে আমরা সো দ্যাটের নিয়মটা দেখব। সো দ্যাটের কি নিয়ম, সো দ্যাট থাকলে এরপর সাবজেক্ট প্লাস ক্যান, মে, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অনেকটা সো ডট ডট দ্যাটের নিয়মের মতোই। পার্থক্য হলো এখানে ক্যান অথবা মে বসবে প্রেজেন্ট টেন্স হলে, কুড অথবা মাইট বসবে পাস্ট টেন্স হলে। হ্যাঁ, তবে এখানে নটটা সো ডট ডট দ্যাট থাকলে নট বসতো, কিন্তু এখানে সো দ্যাটের বেলায় এখানে নট বসবে না। তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা উত্তরটা কি পাচ্ছি, উই হায়ার্ড এ বাস সো দ্যাট উই কুড এনজয় এ হ্যাসেল ফ্রি ট্যুর রাউন্ড দ্য সিটি। তাহলে আমরা একটি বাস ভাড়া করেছিলাম যাতে আমরা শহরে একটি ঝামেলাবিহীন ট্যুর করতে পারি। তাহলে এখানে যেহেতু হায়ার্ড এটা পাস্ট টেন্সে রয়েছে,
পাস্ট ফর্মে রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এখানে আমরা কুড লিখেছি পারা অর্থে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি উই কুড এনজয়। তাহলে উই হায়ার্ড এ বাস, আমরা একটি বাস ভাড়া করেছিলাম, সো দ্যাট যাতে করে উই কুড এনজয় এ হ্যাসেল ফ্রি ট্যুর রাউন্ড দ্য সিটি, আমরা যাতে একটি ঝামেলাবিহীন ট্যুর করতে পারি সারা শহরে। ওকে, নেক্সট ওয়ান, অ্যাজ আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই স্টাডি, এখানে অ্যাজ বসবে, আমরা এই নিয়মটি একটু আগেই করেছিলাম। অ্যাজ, সিন্স, হোয়েন যাই থাকুক উভয় অংশে একই টেন্স হয়। আই নিড মানি, তাহলে আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার স্টাডিটা ইতিমধ্যে শেষ করেছি, পড়াশোনা শেষ করেছি, এখন আমার টাকা দরকার, আই নিড মানি। তাহলে এই অংশে আমরা কি লিখব? নিশ্চয়ই পড়াশোনা শেষ করে চাকরি করবে যেহেতু টাকা দরকার। তাহলে আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই স্টাডি, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস ফুল টাইম জব, তাহলে সে পড়াশোনা শেষ করে এই ফুল টাইম জবের জন্য আবেদন করেছে যেহেতু তার টাকা দরকার। তাহলে অ্যাজ থাকা এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পেয়েছি এবং এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখলে হয়, অসুবিধা নেই। তো আমরা এক্সারসাইজ 1 শেষ করলাম, আমরা এবার এক্সারসাইজ 2-তে যাব। এক্সারসাইজ 2-তে আমি নিয়মগুলো মুখেই বলে দিব। হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস, আমরা হোয়েন এভার দিয়ে একটু আগে একটা নিয়ম করেছি, একই টেন্স হবে, যখনই আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসে। তাইলে কামস, এখানে ভার্বের শেষে এস আছে, ভার্বের শেষে এস থাকা মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি তাকে কখনো খালি হাতে আসতে দেখিনি। আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ডেড। তাইলে এই লাইন থেকে আমরা বুঝতে পারছি আঙ্কেল যখন আসে হাতে করে আমার জন্য কিছু মিষ্টি বা কিছু নিয়ে আসেন। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ব্রিংস সাম সুইটস, তিনি কিছু মিষ্টি নিয়ে আসেন। তাহলে এখানে ব্রিংস আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলাম। তো শিক্ষার্থীদেরকে একটি কথা মনে রাখতে হবে, আমরা যেই সেন্টেন্স, যদি আমাদের প্রশ্নে দুটো সেন্টেন্স দেওয়া থাকে এবং একটি সেন্টেন্সে যদি ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, পরীক্ষার খাতায় শুধু যে সেন্টেন্সটিতে ব্ল্যাঙ্ক যুক্ত আছে সেই অংশটুকু পূর্ণ করে লিখলেই চলবে। অর্থাৎ আমরা এই আই হ্যাভ নেভার সিনের এই অংশটুকু লেখার কোনো প্রয়োজন নেই। তবে এখানে শুধু উত্তর লেখাটা রেকমেন্ড করি না আমরা, অর্থাৎ হোয়েন এভার থেকে শুরু করে সুইটস পর্যন্ত এইটুকুই লিখতে হবে। অনেকে কি করে, হি ব্রিংস সাম সুইটস এইটুকু অংশ শুধু লিখে দেয়, হি ব্রিংস, কিন্তু আমি সাজেস্ট করবো এটা না, সংশ্লিষ্ট লাইনটা পুরোটাই লেখাটা উত্তম। ওকে, কোয়েশ্চেন নাম্বার বি, আই এন্টার্ড দ্য হাউস কিপিং করিম স্ট্যান্ডিং আউটসাইড, আমি ঘরে ঢুকেছিলাম করিমকে বাহিরে দাঁড় করিয়ে রেখে। আই টোল্ড হিম টু ওয়েট আনটিল, আমি তাকে বলেছিলাম অপেক্ষা করতে, আনটিল যতক্ষণ পর্যন্ত না। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আই টোল্ড হিম টু ওয়েট আনটিল আই কেম। তাহলে আনটিলের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশও পাস্ট ইনডিফিনিট হবে, এখানে আমরা কেম লিখেছি, অর্থাৎ আমি ফিরে না আসা পর্যন্ত করিমকে আমি অপেক্ষা করতে বলেছিলাম। নাম্বার সি, ইন সোসাইটি পিপল সে মেনি থিংস, সমাজে লোকজন অনেক কথা বলে থাকে। উই শুড নট গিভ ইম্পর্টেন্স অন, আমাদের গুরুত্ব দেওয়া উচিত নয়। রাদার উই শুড থিঙ্ক এভরিথিং সেন্সিবলি অন আওয়ার ওন, বরং আমাদেরকে সব কিছু নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। তাহলে উই শুড নট গিভ ইম্পর্টেন্স অন, আমরা শুধু এই অংশটুকুই খাতায় লিখব। তাহলে আমাদেরকে কি গুরুত্ব দিতে হবে না? উই শুড নট গিভ ইম্পর্টেন্স অন মিনিংলেস টক্স। তাহলে প্রিপোজিশনের পরে আমরা একটা নাউন ফ্রেজ লিখলাম, অর্থাৎ মিনিংলেস টক মানে গুরুত্বহীন কথা, অর্থহীন কথা। তাহলে সমাজে যে অনেক লোকে অনেক কথা বলে থাকে, এর মধ্যে গুরুত্বহীন যেসব কথা সেগুলোর উপর আমাদের কোনো গুরুত্ব দিতে হবে না, দেওয়া উচিত নয়। হি অলওয়েজ চেটার্স, ফুল স্টপ। ড্যাশ বিয়ার্স নো সেন্স, তার কথার কোনো অর্থ নেই, বা যে কথাগুলোর কোনো অর্থ নেই, বা সে যা বলে তার কোনো অর্থ নেই। ইটস ভেরি বোরিং, এটা খুব বিরক্তিকর। তাহলে আমরা এই অংশটুকুতে কি লিখব? হোয়াট হি সেজ বিয়ার নো সেন্স, এটা দুইভাবে লেখা যায়। হোয়াট ইজ সেজ আমরা ক্লজ দিয়ে লিখতে পারি, হোয়াট ইজ সেজ সে যা বলে তার কোনো অর্থ নেই, অথবা হি সেইংস বিয়ার্স নো সেন্স, হি সেইং বিয়ার্স নো সেন্স, তার কথার বক্তব্যের কোনো অর্থ নেই। নাম্বার ই, ইস্টারডে আই স শিমুল, গতকাল আমি শিমুলকে দেখেছিলাম কোথায়? দ্য রিভার ওয়াজ ভায়োলেন্ট দেন, তখন নদী খুব ভয়ঙ্কর ছিল।
দিস শো দ্যাট হি ওয়াজ ভেরি কারেজিয়াস, এটা প্রমাণ করে যে সে খুব সাহসী। তার মানে গতকাল আমি যখন শিমুলকে দেখেছিলাম তখন সে সাঁতার কাটতেছিল। ইয়েস্টারডে আই স শিমুল সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছিল। তো এখানে যেহেতু তারা কোনো কনজাংশন দেয়নি সেহেতু আমরা এখানে ভার্ব আইএনজি দিয়ে আমরা লিখে ফেলেছি, কিন্তু এখানে যদি হোয়েন বা হোয়াইল থাকতো তখন আমাদেরকে লিখতে হতো হোয়াইল হি ওয়াজ সুইমিং। এখনও যদি আমরা হোয়াইল যুক্ত করে লিখি হবে, কিন্তু প্রয়োজন নেই, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়েই লিখেছি। ইয়েস্টারডে আই স শিমুল সুইমিং ইন দ্য রিভার। নেক্সট, মাই এইচএসসি এক্সামিনেশন ইজ ওভার, আমার এইচএসসি এক্সামিনেশন শেষ হয়ে গেছে। আই কুড নট ডু ওয়েল ইন ইট, আমি এই পরীক্ষায় ভালো করতে পারিনি। ড্যাশ ইজ আনসার্টেন, এটা অনিশ্চিত। এটা বলতে কি অনিশ্চিত? যেহেতু আমি পরীক্ষায় ভালো করিনি, আমি পরীক্ষায় জিপিএ 5 পাবো কি পাবো না সেটা অনিশ্চিত। তাহলে ওয়েদার আই শ্যাল গেট জিপিএ 5 ইজ আনসার্টেন। এখানে আমরা যেহেতু মাত্র পরীক্ষা শেষ হলে এখনো রেজাল্ট হয়নি, রেজাল্ট ভবিষ্যতে হবে, সেজন্য এটা ফিউচার টেন্সে লিখতে হয়েছে। ওয়েদার আই শ্যাল গেট জিপিএ 5 is uncertain. Next, you say করিম হ্যাজ ফেইল্ড, তুমি বলেছো করিম ফেল করেছে। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আই নো হিম ড্যাশ স্টুডেন্ট, তাহলে আই নো হিম টু বি এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আই নো হিম দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, এভাবে লেখা যায়, কিন্তু সেটার দরকার নেই যেহেতু আমাদেরকে ওরা কোনো কনজাংশন দেয়নি। ওরা যদি দ্যাট দিত তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ক্লজ লিখতে হতো, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই। তাহলে আই নো হিম টু বি এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি তাকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে জানি। নেক্সট, এইচ, রাজু কাম হিয়ার, রাজু এখানে আসো। আই হ্যাভ মেনি থিংস, আই হ্যাভ মেনি থিংস, আমার অনেক কিছু আছে। অনেক কিছু কি আছে? আই হ্যাভ মেনি থিংস টু টেল ইউ, রাজু কাম হিয়ার, আই হ্যাভ মেনি থিংস টু টেল ইউ, তুমি এখানে আসো, তোমাকে অনেক কিছু বলার আছে। নেক্সট, আই, হোয়েন দ্য ক্রাইম ওয়াজ কমিটেড, যখন অপরাধটা সংগঠিত হয়েছিল। সো আনডাউটেডলি হি ইজ নট ইনভলভড ইন ইট, সে নিঃসন্দেহে এটাতে জড়িত ছিল না। তাহলে when the crime was committed রাজু was in ঢাকা, যখন ক্রাইমটি সংগঠিত হয়েছিল রাজু ঢাকা ছিল। রাজু যদি ঢাকা থাকে তাহলে সেই ক্রাইমে ইনভলভ ছিল না। তাহলে আমরা এই সো আনডাউটেডলি হি ইজ নট ইনভলভড ইন ইট এই সেন্টেন্সটি আমরা লিখি নেই, কিন্তু এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা এইটুকু লিখেছি যে রাজু ওয়াজ ইন ঢাকা। যেহেতু সে ইনভলভ ছিল না তাহলে সে হয়তো অপরাধ সংগঠিত হওয়ার স্থলের বাহিরে কোথাও ছিল, তার মানে সে আমরা লিখেছি রাজু ঢাকা ছিল। ওকে, আই নো রফিক ইজ এ গ্রেট লায়ার, আমি জানি রফিক একজন বড় মিথ্যাবাদী। উই শুড নট বিলিভ, আমাদের বিশ্বাস করা উচিত নয় রফিক যা বলে, সে যা বলে। তাহলে উই শুড নট বিলিভ হোয়াট হি সেজ, সে যা বলে তা আমাদেরকে বিশ্বাস করা উচিত নয়। তো আমরা দুটো এক্সারসাইজ সম্পন্ন করলাম, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ লার্ন দ্য রুলস I have discussed in doing these two exercises, and you have to practice a lot to understand the rules, to learn the rules. You must practice at home. Thank you very much. No more today. Hope you will practice a lot at home. Thank you. Goodbye.